নমস্কার। এসএসসি 2016 বৈধ চাকরিহারা তাদের পরিবার পরিজন পক্ষ থেকে শত শত মেসেজ, ফোন কল, তারা প্রত্যেকেই আমাকে অনুরোধ জানিয়েছেন গত 25শে মে 2026 জনতার দরবারে রাজ্যের পরম পূজ্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে বৈধ চাকরিহারাদের প্রতিনিধি যারা গিয়েছিলেন শ্বেতা রায়, ভাই শিক্ষাকর্মী ঋষিরাজ এবং আমি কি কথা হয়েছে, কি আশ্বাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড কর্মরত শিক্ষক শিক্ষিকা বা যাদেরকে বঞ্চিত করা হয়েছিল যোগ্য ওয়েটিং, তাদের মুক্তির পথ কি আছে, আগামী দিনে 16 সালের যোগ্য চাকরি ফিরবে কিনা, নানান প্রশ্ন। তাদের অনুরোধ রেখে আমি আজকের আলোচনাকে দুটো তিনটে পার্টে বলবো। প্রথমত, আমাদের দীর্ঘ যে পথের লড়াই, কোর্টের লড়াই, রাস্তার লড়াই, এসএসসি 2016 প্যানেলের অংশগ্রহণকারী চাকরিপ্রার্থী পরীক্ষার্থীর শিক্ষক শিক্ষাকর্মী সকলের ওএমআর প্রকাশের দাবিতে আমরা দীর্ঘ পথের লড়াই লড়েছি। পূর্বতন রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে, সে কথা সর্বজন বিদিত। তারা ওএমআর প্রকাশ করেননি, তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট কিছুই মানেননি। কন্টেম মামলা সুপ্রিম কোর্ট এবং জনগণের দ্বারা নির্বাচিত একটা পরিবর্তনের সরকার এসেছে, এই সম্মিলিতভাবে শিক্ষকদের ক্ষেত্রে সমস্ত ওএমআর প্রকাশিত হয়েছে। শিক্ষাকর্মীদের ওএমআরও আপলোডিং চলছে এবং প্রকাশিত হবে বা অর্ডারেও আছে। এরকম পরিস্থিতিতে নতুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আবেদন, আমাদের নিবেদন, সাক্ষাৎ, দাবি আমরা জনতার দরবারে 25শে মে 2026 আমরা পৌঁছে যাই। সেখানে আমরা কি বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, 16 সালের ধারাবাহিকতা সহ যোগ্যদের চাকরি ফিরবে কি না। আমরা প্রথমত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি, চাকরিহারারা যোগ্য যারা যারা নিষ্কলঙ্ক, যাদের নামে কোনো রকম কনক্লুসিভ এভিডেন্স ছাড়াই পূর্বতন রাজ্য সরকারের দ্বারা স্বয়ংশাসিত স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে মিথ্যে হলফনামা সুপ্রিম কোর্টে বারবার জমা দেওয়া, আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রকৃত তালিকা তুলে না দেওয়া, প্রকৃত চিহ্নিত দাগীদের নামের তালিকা ডিটেলস তুলে না দেওয়া, অর্থাৎ মিথ্যে তথ্য হলফনামা আকারে তুলে ধরেছিল পূর্বতন রাজ্য সরকার, বোর্ড এবং স্কুল সার্ভিস কমিশন। সেই মিথ্যে তথ্যের উপর মিসলিডিং অফ এভিডেন্স এই রায় এসেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি, চাকরিহারা এবং তাদের পরিবার, তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা মারা গেছেন, তারা কেউ ঘুমোতে পারছে না স্যার। বা আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তার দাবি এবং আমাদের দাবি একই ছিল, বা আপনারা জানেন তিনি আন্তরিক হয়ে বিধানসভার সামনে যখন আমরা আন্দোলন নিয়ে পৌঁছে গিয়েছিলাম, তিনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে পরিবর্তনের সরকার আনুন, নো ভোট টু মমতা,
যোগ্যদের তালিকা নিয়ে আইনানুগভাবে তিনি কোর্টে যাবেন। তিনি আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য হয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। আমরা তাকে আবেদন করেছি চাকরিহারাদের 20 সদস্যের প্রতিনিধিকে নিয়ে নবান্নে একটি বৈঠক ডাকার ব্যবস্থা করার জন্য। দ্বিতীয়ত, ওএমআর প্রকাশের পরবর্তী কালে এই যে ওএমআরের ভিত্তিতে টেন্টেড চিহ্নিত হয়েছে, তাহলে এই ওএমআরের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় 3 এপ্রিল 2025 শিক্ষাকর্মীদের যাদের বিরুদ্ধে কনক্লুসিভ এভিডেন্স ছাড়াই কিছু টেন্টেড মিশে আছে বলে চাকরি বাতিল হয়েছে, তাদের ফ্রেশ সিলেকশনের অর্ডার দিয়েছিলেন। সেই ফ্রেশ সিলেকশন 25/5/2026 পর্যন্ত হয়নি। কেন হয়নি সেটা আমরা ব্যাখ্যা করেছি। ফ্রেশ সিলেকশন আজকের দিনেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বা তৎকালীন মুখ্য শিক্ষা সচিব, আজকেও তিনি আছেন মাননীয় বিনোদ কুমার, তার সঙ্গে যখন আমাদের ডাফেরিন রোডে শুভশ্রী মিদ্যা, সত্যব্রত জানা, সুমন বিশ্বাস, অমিত রঞ্জন ভূঁইয়া সহ আমরা যখন বৈঠকে বসেছিলাম বা পরবর্তীকালে নবান্ন অভিযানের সময় হাওড়া সিটি পুলিশ লাইনে, যে তিনি এসএসসি 2016 প্যানেল আলাদাভাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চেয়েছিলেন, সেই অনুযায়ী বোর্ডের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে, বিনোদ কুমার মহাশয়ের যে রিটেন সাবমিশন রয়েছে, বা যে ফ্রেশ সিলেকশনকে ফ্রেশ রিক্রুটমেন্ট করবেন অ্যাফোরসেট পোস্টে, অর্থাৎ 2016 সালের যে ভ্যাকেন্সির উপরে, সেই তথ্য তিনি বলেছেন এবং তিনি ফ্রেশ সিলেকশন করতে চেয়েছিলেন। তাহলে ফ্রেশ সিলেকশন কিভাবে আজকের দিনেও সম্ভব? এসএসসি 2016 প্যানেলের উদ্ধারকৃত, সিবিআই দ্বারা উদ্ধারকৃত, আপনারা জানেন এই সিবিআই কোর্ট মনিটরিং তদন্ত হয়েছিল, তাহলে সেই তথ্য সরকারিভাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে, যেখানে সিগনেচারটা আছে, সেই সিগনেচারটা আমার, তার জন্য ডিজিটালি তদন্ত হতে পারে, মুখোমুখি আমাকে জেরা করতে পারে, ওইখানে যে ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে, সেই ওএমআরের প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক্স এবং সুপ্রিম কোর্টের রায় মেনে যে একটা প্রসেসের মাধ্যমে নিয়োগ করা 5 ইন্টারভিউ, 5 ডেমনস্ট্রেশন, চিহ্নিত দাগিরা আউট, বাকি যারা থাকবেন পরীক্ষার ঝঞ্ঝাট ছাড়া। কারণ দ্বিতীয়বার আনটেন্টেড শিক্ষাকর্মীদের পরীক্ষায় বসানো জাতির কাছে লজ্জা। জুডিশিয়ারি তা বলেনি, মিসলিড করেছিল পূর্বতন সরকার। আমরা এই ফ্রেশ সিলেকশনের তথ্য তুলে ধরেছি। এখন প্রশ্ন হলো, তাহলে SLST 2 2025 এই পরীক্ষা কি আপনারা বাতিল চান? এর উত্তর হলো না। দেখুন, 2025 SLST 2 আমরা বাতিল চাইবার কে? সুপ্রিম কোর্টের অর্ডার মেনে এসএসসি 2016 মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, সেই পরীক্ষা হয়নি। এই SLST 2 এটা একটি ওপেন সিলেকশন, এটি একটি ওপেন সিলেকশন। 2025 সালের রুলস, এখানে ফ্রেশার্স ভাই বোনেরা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করেছিল শিক্ষকতার মতো মহান পেশায় যাবেন, তাদেরকে বসিয়ে নির্বাচনের পূর্বে একটা আবারও বিভাজন করে ঘোলা জলে ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত কষেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই SLST 2 কোর্টে বিচারাধীন। কোর্টের অর্ডার আছে যে নিয়োগ হলেও সর্বশেষ যা রায় আসবে
সেটা সবাইকে মানতে হবে। দেখুন, এখনো জয়েনিং হয়নি বা জয়েনিং হচ্ছে, 7 বছর 8 বছর চাকরি করার পর চাকরি চলে যাচ্ছে, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা জ্ঞানত কখনো চাইব না যে দীর্ঘ প্রতীক্ষার পর কোনো ফ্রেশার্স ভাই বোনেরা যখন একটা পরীক্ষা দেয়, অনেক আশা নিয়ে দেয়, কোনো প্যানেল বাতিল হোক আমরা চাইব না। সরকারি সিদ্ধান্ত, কোর্টের সিদ্ধান্ত আমরা কখনো বলি না। কিন্তু কিছু মানুষ যখন আমরা লড়াই লড়েছি, দেখেছেন কত বাধা পেরিয়ে আমরা এগিয়েছি। আমাদের পথ কোনোদিনই মসৃণ ছিল না, আগামী দিনেও নেই। আমি মনে করি এবং আমি জানি এবং আমি ডিটারমাইন, আমরা তৈরি। পথ এত সহজ হবে না। কিন্তু অনেকে বলছেন যে 25টা বাতিল চাইছে। আমরা বাতিল চাইবার কেউ না। আমি কখনোই মনে করি না একটা যোগ্য ছেলে যে অনেক আশা নিয়ে নিজের মেরিটে চাকরি পেতে পারে, তার বাবা মাকে দুটো খাবার তুলে দেওয়ার সংস্থান করতে পারে, তার মুখের গ্রাস কেড়ে নেওয়ার চক্রান্ত, এর সঙ্গে আমরা দূর দূর পর্যন্ত থাকি না। এটা কোর্টের সিদ্ধান্ত। তা আমরা সেটাও বলেছি যে এটা কেন ওপেন সিলেকশন। দেখুন, আপনারা যদি দেখেন, যারা বিভিন্নভাবে শারীরিক প্রতিবন্ধী আছেন, তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাকান্সি কমানো হয়েছে। অর্থাৎ কেউ যদি মনে করুন ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ বাংলা, 2016 সালে ভ্যাকান্সি ছিল 56টি, এবার হলো 21টি। তাহলে 21 জনের বেশি তো চাকরি পাবে না। 16 সালে 56 জন চাকরি করেছিল দৃষ্টিহীন, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। তাহলে লড়াই শুরু করার আগে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট কি বলেছিল? আনটেন্টেড ছেলেদের চাকরি যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট ব্যথিত। সুপ্রিম কোর্ট সায়নাদিত্য স্যারের পিআইএল বা বিভিন্ন মামলায় রিভিউয়ের রায়ে বারবার বলেছে আনটেন্টেড টিচিং স্টাফরা, শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টা ছিল বলে বলছি, যে তারা যেন কোনোভাবে এফেক্টেড না হয়। এটা কি এফেক্টেড নয়? এটা কি অ্যাফোর্সেড ডিক্লেয়ার পোস্টে হলো? আমি ফ্রেশ সিলেকশনকে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট বলে কমপ্লায়েন্স করেও নিয়ে আসা হয়, এটা কি ডিসক্রিমিনেশন নয়? এটা কি সাম্যের অধিকার লঙ্ঘন নয়? এটা কি সুপ্রিম কোর্টের আইনকে, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করা নয়? আমরা তুলে ধরেছি যে এই এক্সামিনেশনের ভবিষ্যৎ কি হবে, কোর্টের মামলা চলছে বা সরকার একটা মূল পক্ষ, সরকারি সিদ্ধান্ত। আমরা কখনো চাইব না কোনো মানুষের, আমার ভাই, আমার নিজের ভাই একজন ফ্রেশার্স, আমার স্ত্রী একজন ফ্রেশার্স, আমার ভাগনা ফ্রেশার্স। তাহলে আমাদের দ্বারা, আমাদের চিন্তা চেতনায় মানুষের চাকরি খাওয়ার গল্প নেই, মানুষকে চাকরি দেওয়ার গল্প আছে। কৃপয়া আমার প্রত্যেককে আমার অনুরোধ, যারা ভুলভাল বলছেন, প্রচার করছেন, অপদস্থ করার চেষ্টা করছেন, সেই চেষ্টা আপনারা করে যান। আমি শুধু বলবো, আমি ক্ষুদ্র হতে পারি, তুচ্ছ তো নই। আমরা সত্যের উপর দাঁড়িয়ে আছি। যাদের এসএসসি 2016 প্যানেলের ধারাবাহিকতা সহ চাকরি চাই বা চিহ্নিত দাগিদের পরিবর্তে যাদেরকে বুকে 80 মনের পাথর চেপে মুখের খাবারটা কেড়ে নিয়েছিল, তৃণমূলের নেতাদের সাদা খাতায় চাকরি নিয়েছিল, ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া দুটোই সমানভাবে অপরাধী, সেই যোগ্য ওয়েটিংদেরও মুক্তির রাস্তা সুপ্রিম কোর্টই বর্ণনা করেছেন ফ্রেশ সিলেকশনের মাধ্যমে। এজ রিল্যাক্সেশন বা ডিজেবল যারা, বয়সের ছাড়ের সাথে সাথে তাদের কনসেশন দেওয়া বা প্রয়োজন হলে ফ্রিজ করা, দরকার ছিল সরকারের সম্পূর্ণ সদিচ্ছা। আমরা এই ফ্রেশ সিলেকশনের কথা তুলে ধরেছি। আমরা তুলে ধরেছি আনটেন্টেড শিক্ষাকর্মী 3394 জন, বা সরকার ওএমআরের ভিত্তিতে তো দেখবে আমাদের এই ডেটা শিট সঠিক না বেঠিক। ওএমআর
যাতে দ্রুত প্রকাশিত হয় শিক্ষাকর্মীদের, তাদের বেতন বন্ধ। ওই হরি বিশ্বাস শিক্ষাকর্মীদের মুখের দিকে তাকানো যায় না, ওদের মুখগুলো অন্ধকার। ওদের কি অপরাধ ছিল? আমরা সেটা বলেছি, তাদের যাতে বেতনটা চালু হয় শীঘ্রই, এবং তার থেকেও বড় কথা, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থাকবেন, মাননীয় শিক্ষামন্ত্রী থাকবেন, সকলে থাকবেন, সর্বোপরি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে এই ফ্রেশ সিলেকশন প্রসেস যদি অতি দ্রুত কার্যকর করা যায়, এই আনটেন্টেড শিক্ষাকর্মীরাও বা নট স্পেসিফিক্যালি টেন্টেড, যাদের কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি, প্রত্যেকে বেঁচে যাবে। এটা আমরা বলেছি। আমরা ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর কথা বলেছি। কেন? কর্মচারীদের, শিক্ষকদের ন্যায্য অধিকার, আপনার গ্র্যাচুইটি, আপনার সিনিয়রিটি, এটা আপনার অধিকার। কি অপরাধ? শুধুমাত্র একটা সাম্রাজ্যের দুর্নীতি, সেই দুর্নীতির কারণে এত হাজার হাজার ছেলে মেয়েদের এত কষ্টে দিন যাচ্ছে। আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট এই শিক্ষকদের কনসিডার করেছে, এরা কিন্তু ভোট করিয়েছে, এরা আনটেন্টেড, এদের ভোটে এমএলএ জিতেছে, আমাদের সই আছে, সেই সইয়ে এমএলএ হয়েছে, পরবর্তীকালে মন্ত্রী হবে এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী। এরা আনটেন্টেড। এদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর বিষয়ে আমরা বলেছি। আমরা বলেছি, অনেকে অনেক কথা বলেন, কেন বলেন, কিসের জন্য বলেন। আমার অনুরোধ থাকবে, আপনারা বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ যারা বোঝেন, তাদের সঙ্গে আপনারা কথা বলবেন। যারা আইন প্রণয়নকারী, অন্তত 2-3 টার্মের লোকসভার সদস্য, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা কিভাবে চলে, বিধানসভার কি আইন আছে, লোকসভায় কি আইন আছে, সংবিধানে কি আছে, শিক্ষা দপ্তরের কি আইন আছে। আমরা যে চিঠি লিখেছি, সেই চিঠি অনেক প্রাক্তন বিচারপতি, অনেক বিশিষ্ট আইনজীবী, অনেক মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন আছে আমাদের চিঠিতে। আমরা বলেছি যে এই প্রক্রিয়া করার জন্য, আপনারা জানেন তৎকালীন বিরোধী দলনেতা, আজকের আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় মুখ্য সচিবকে চিঠিও দিয়েছিলেন তৎকালীন সময়, মনোজ পন্ত, যে বিধানসভায় একটা বিল আনা হোক বা একটা আলোচনা হোক যোগ্যদের তালিকা নিয়ে। তো এখন এই বিধানসভায় বিল আনা জিনিসটা কি? অনেকে বলছেন, আপনি বিধানসভায় বিল আনার কথা বলছেন, এভাবে কি আনা যায়? হ্যাঁ, আনা যায়। আমার এই বক্তব্য যারা শুনছেন, বাংলার বিশিষ্ট মানুষ, আমি একজন সামান্য শিক্ষক, আমি নেতা নই, আমি এমপি নই, আমি এমএলএ নই, আমি মন্ত্রী নই। বিধানসভায় বিশেষ বিল আনা যায়, ইভেন লোকসভায় বিশেষ বিল আনা যায়। কারণ এডুকেশন একটা কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকার মধ্যে পড়ে। এই এডুকেশনের সাথে সমাজের মূল ধারা যুক্ত। এই এডুকেশনের সাথে শ্রমিক, কৃষক, মুচি, মেথর, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, রাজবংশী, মুসলমান সমস্ত ক্লাসের মানুষ যুক্ত। বিধানসভায় এবং লোকসভায় বিশেষ বিল আনা যায়। যে আমার ডবল ইঞ্জিনের সরকার জনস্বার্থে, পশ্চিমবঙ্গের সরকারি গ্রামীণ শিক্ষার বাঁচানোর স্বার্থে, জনগণের স্বার্থে, পূর্বতন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে প্রতারিত আনটেন্টেড নিষ্কলঙ্ক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্বার্থে, তাদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে। এই জীবন জীবিকা রক্ষা মানে সংবিধান রক্ষা। এই সংবিধান রক্ষার স্বার্থে বিধানসভায় বিশেষ বিল বা লোকসভায় বিশেষ বিল, যা আমরা
সুপ্রিম কোর্টের, আমি যদি বেশি দূরও না যাই, আমরা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফ্রেশ সিলেকশনটা করব অন দ্য বেসিস অফ রিকভার করলো যে সিবিআই যে ওএমআর রিকভার করেছে, যার ভিত্তিতে টেন্টার চিহ্নিত হয়েছে, সেই ওএমআর এর উপর ভিত্তি করে তার প্রাপ্ত নম্বর, একাডেমিক এবং 5 ইন্টারভিউ 5 ডেমনস্ট্রেশনের মাধ্যমে একটা প্রসেসের মধ্য দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস অনেক কটা প্যারামিটার হতে পারে, প্রিলিমিনারি, মেইন, একাডেমিক, ইন্টারভিউ, আবার শুধু কত নম্বর পেয়েছেন একটা ইন্টারভিউ দিয়ে পাস। আপনাদের মনে নেই বামফ্রন্ট সরকারের সময়ে প্রাইমারিতে নিয়োগ হয়েছিল, মাধ্যমিকে এত % নম্বর পেলেই শুধুমাত্র বসতে পারবেন। যারা পুরনো লোক আছেন, যারা 20 বছর ধরে রাজনৈতিক চর্চা করেন, আমি একদমই ভুল বলছি না, একটা প্রসেসের মাধ্যমে সরকার নিয়োগ দিতে পারে। তার জন্য বিধানসভায় একটা বিল আনতে পারে যে আমরা এটা করব, জনস্বার্থে করব। মানে লোকসভা এই বিল করতে পারে কেন? তারা সেখানে তো উল্লেখ থাকবে যে পূর্বতন সরকার এই স্বয়ংশাসিত যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একজন ষড়যন্ত্রকারী, একজন অমানুষ। ওনার জন্য সুবল সোরেনরা মারা গেছে, ওনার জন্যই সন্তোষের স্ত্রীর আজকে কান্নায় বালিশ ভিজে যায়। জানেন কত যন্ত্রণা, আমার পা ধরে কাঁদে, আমি ভুলতে পারি না। সেজন্য আমার কিচ্ছু চাই না, সেজন্য আমার আওয়াজটা এরকম। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছিল 100% দৃষ্টিহীন শুক্লা বিশ্বাস, দেরি করে এসেছে, ঢুকতে পারেনি, হাউ হাউ করে কেঁদেছিল পা ধরে। এই যন্ত্রণাটা আমি সহ্য করেছি। তাহলে আমরা বলছি এই বিল কিন্তু আনা যায়, যে ওই সরকারের যে সময়ে স্কুল সার্ভিস কমিশন যারা কিনা অভিভাবক, তারা সুপ্রিম কোর্টে মিসলিড করেছে, মিথ্যে তথ্য দিয়েছে। কেন মিথ্যা তথ্য দিয়েছে? দেখুন, এতদিন ধরে ওএমআর এর প্রকাশের কথা বলা হয়েছে, হয়নি, এখন দিয়েছে। এতদিন ধরে টেন্টেডদের তালিকা চাওয়া হয়েছিল, তারা তালিকা দেয়নি, দেখুন এই কিছুটা প্রকাশিত হয়েছে। অন দ্য বেসিস অব ওএমআর আমরা এই ছেলেদের নিয়োগ করছি, এইভাবে নিয়োগ করছি। সেই তালিকা কোর্টকে ফেলে দেবে, কোর্ট কখনোই সেই তালিকাকে ডিনাই করবে না। কেন করবে না? দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড চেঞ্জ সাচ এক্সিকিউটিভ ডিসিশন অর পলিসি। জনস্বার্থে, মানুষের স্বার্থে আইনসম্মতভাবে কোনো সিদ্ধান্ত যদি নির্বাচিত সরকার নেয়, তাহলে কোর্ট কখনো হস্তক্ষেপ করে না। কোর্ট কোন কোন ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে? যদি কোনো আইন পাশও হয়, সেই আইন যদি জনবিরোধী হয়, সেক্ষেত্রেও কিন্তু কোর্ট হস্তক্ষেপ করে। এই তথ্য আমরা বলেছি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমরা শুভেচ্ছা, আমাদের কৃতজ্ঞতা নিবেদন করলাম, কারণ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা যায়। তিনি আমাদের সময় দিয়েছেন। বৈধ চাকরিহারাদের পক্ষ থেকে আমরা প্রণাম, কৃতজ্ঞতা জানিয়েছি। তিনি বললেন যে যেহেতু মন্ত্রিসভা এখনো গঠিত হয়নি এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এখনো কেউ আসেননি, এটা একটা কালেকটিভ গেম। সুতরাং সবার সাথে কথা বলে অ্যাডভোকেট জেনারেল, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, এবং আপনারা জানেন যে ডবল ইঞ্জিনের সরকার এসেছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাহায্য আমরা চাই, তারই দপ্তর সিবিআই। দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারও আমরা সাহায্য চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজি, তার আমরা সাহায্য চাই। রাজ্যের মাননীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার আমরা সাহায্য কামনা করি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর শ্রী সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা চাই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের আমরা সহযোগিতা চাই, সাহায্য প্রার্থনা করছি। সুতরাং
সরকার ফর্ম করুক, কিছুটা দিন তিনি বললেন যে তিনি আমাদের ডাকবেন এবং আমরা তার মাননীয় মুখ্যমন্ত্রীর কিছুটা তো পূর্ব পরিচিত, তিনি আমাদের দীর্ঘ লড়াই আমাদের পাশে থেকেছেন, এটা তো অস্বীকার করার নেই। তবে এটাও বিড়ম্বনার বিষয়, লজ্জার বিষয়, আমাদেরও একটু শেখা উচিত, আমাদের একটু আয়নায় মুখ দেখা উচিত। আজকে যিনি মুখ্যমন্ত্রী, তাকে বিকাশ ভবনে আমাদের শিক্ষকদের কেউ কেউ যেভাবে একজন বিরোধী দলনেতাকে আপনারা বসিয়ে রেখেছিলেন, সেটা তো অন্যায়, বলুন। এই বিষয়গুলো আপনাদের আত্মদর্শন দেখার প্রয়োজন আছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় গেল আপনাদের সাহায্য করতে, আপনারা গো ব্যাক দিয়ে দিলেন। তাহলে আপনাদের চাকরি ফেরানো দরকার নাকি পলিটিক্স করা দরকার? আবার আপনারা উল্টে বলেন, হ্যাঁ, যাদের যাদের এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিটা চাই, তারা এক কাট্টা থাকুন। SLST 2 2025 নিয়ে আমরা একটা কথাও বলবো না, ওটা কোর্টের সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত। নতুন চাকরি প্রার্থীরা অনেক আশা, অনেক উৎসাহ, তাদের বাবা মাকে খেতে দেবে, অনেক সাধনা নিয়ে তারা অপেক্ষা করছে। সুতরাং এই সব বিষয় নিয়ে মিথ্যে প্রচারও করবেন না। আর আমরা চাই মানে সকলের মুক্তি হোক, সকলে মুক্তি পাক, খেতে পাক। আশা করি এগুলো আপনারা মেনে চলবেন। মুখ্যমন্ত্রী আমাদের একটু বললেন যে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, যে চিঠি দিয়েছি সেই চিঠি তিনি পড়বেন। এবং তৎকালীন সময়ের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তা আমি তার সুস্থতা এবং তার প্রতি যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি, তিনি যেরকম নেতাজি ইন্ডোরে মিথ্যে প্ল্যান ABCD বলেছিলেন, 21শে জুলাইয়ের সভামঞ্চে বলেছিলেন কারো চাকরি যাবে না, এই যে আলটপকা কথাবার্তা, অথচ হাতের একটা আঙ্গুলে ক্যান্সার হয়েছিল, শনাক্ত হয়েছিল প্রাথমিক পর্যায়ে, গোটা হাতটাই কেটে বাদ দিয়ে দিল তাদের নেতাদের বাঁচানোর জন্য। সুতরাং এই মুখ্যমন্ত্রী, আমার ধারণা যে অ্যানালিসিস করে কোর্টের রায় মোতাবেক কিভাবে এটা সমাধান করা যায় সেই পথ তিনি খুঁজছেন। দেখুন, SSC 2016 প্যানেলের চাকরি ফেরানো যোগ্যদের এটা সময়ের দাবি, এটা করতেই হবে, এটা জনগণের দাবি। আমরা এটা বলবো না যে আমরা এই সরকারকে এনেছি। হ্যাঁ, আমাদের তো অবদান আছে, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের লাঞ্ছনার বিনিময়ে, আমাদের কিনা করতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, মেরে ফেলতে চেয়েছিলেন। শুধুমাত্র আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা আরো তেজ পেয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, মোরে আরো দাও শক্তি, আরো দাও শক্তি। তো দেখুন, আমরা সত্যের উপরে দাঁড়িয়ে আছি, আর সত্যের উপরে যখন আপনারা দাঁড়িয়ে আছেন, তাহলে একটু অপেক্ষা করুন। আমরা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি অবশ্যই ডাকবেন। আমরা এই কথাই বারবার করে বলতে চাই যে তুমি যদি ডিসঅনেস্ট হও, তাহলে 10 বছর চাকরি করার পরও তোমার চাকরি যেতে পারে। আর তুমি যদি অনেস্ট হও, এখন বিভিন্ন রকম তর্ক বিতর্ক তো থাকে, আমি দেখছি, তুমি যদি অনেস্ট হও, 20 বছর পরেও তোমার হারানো সম্মান তুমি ফিরে পাবে। এই বার্তাই বাংলার মানুষ পেতে চায়। আর SSC 2016 প্যানেলের যোগ্য চাকরিটা ফিরলে সেটাই হবে বার্তা, দুর্নীতির বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর জয়। তার এ জয় শুধু
মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর জয় নয়, যে চাকরি চুরির কলঙ্কিত ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যেমন ঘৃণার অক্ষরে লেখা আছে, হয়ে গেছে লেখা, ঠিক তেমনি এই যোগ্য চাকরি ফিরলে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, পশ্চিমবাংলার ইতিহাসে জনগণের দ্বারা নির্বাচিত বিজেপির নেতৃত্বে প্রথম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে 26,000-এর মধ্যে যাদের যোগ্যদের চাকরি কেড়েছিল তাদের চাকরি ফিরিয়েছে। এটা শুধু ঐতিহাসিক নয়, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা শুধু ভারতবর্ষ নয়, এটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। এটা একটা ছোট মোটো ইস্যু নয়। সুতরাং চাকরিহারাদের আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনারা তো উচ্চ শিক্ষিত, বৃষ্টি আসলে, বন্যা আসলে পিঁপড়েরা যেমন জানতে পারে এই পরিবর্তনটা আসবে, এটা সর্বপ্রথম শিক্ষকরা জানতে পেরেছে। শিক্ষকরা নিজের কাঁধে অনেক দায়িত্ব নিয়েছে, কেউ মানতে পারেন, কেউ না মানতে পারেন, নিঃস্বার্থভাবে অনেকে দায়িত্ব নিয়েছিল। শিক্ষকরা যে পথে যায় সমাজ সে পথে এগোয়। সেজন্য নিজের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, ধৈর্য রাখুন। এই সরকারকে কিছুটা সময় দিতে হবে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর আমি বলেছি, শুধু বলেছি না, মুখ্যমন্ত্রী নিজেই জানেন যে আমাদের হাতে 31শে আগস্ট পর্যন্ত সময় আছে, আমাদের হাতে সময় নেই। সুতরাং সেই স্বল্প সময়ের মধ্যে এই শিক্ষকদের যাতে বেতনটা বন্ধ না হয়, শিক্ষাকর্মীদের যাতে, যোগ্যদের যাতে বেতনটা চালু হয়, এই ফ্রেশ সিলেকশন প্রসেসটা যাতে চালু হয়। আমরা বারবার বলতে চেয়েছি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই এসএসসি মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা ফ্রেশ রিক্রুটমেন্ট বলে লিখে নিয়ে এসেছে বিনোদ কুমার মহাশয়, মুখ্য শিক্ষা সচিবের রিটেন সাবমিশন, MA ফাইলের রায়, সেই পরীক্ষা এটা নয়, বা সেই ফ্রেশ সিলেকশন হয়নি। এটাই মূল কথা। মুখ্যমন্ত্রী, আমরা যে কথা আবারও বলে আমি শেষ করব, তিনি একটু সময় চাইলেন, মন্ত্রিসভা হোক, কোনো অহেতুক ডিস্টারবেন্স আমরা করব না। তবে আমরা ন্যায্য দাবির পক্ষে আছি, আশা করি মুখ্যমন্ত্রী ডাকবেন। 1 সপ্তাহ আমরা নিশ্চয়ই অপেক্ষা করি, দেখা যাক, তাদের সঙ্গে আমরা আলোচনায় থাকব। আমরা মুখ্য শিক্ষা সচিবকে ইতিমধ্যেই আমরা চিঠি দেওয়ার প্রস্তুতি করছি, আরও যে অফিসিয়ালস রয়েছে, তো সেই অনুযায়ী একটা নির্দিষ্ট আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে, শুধু রাস্তায় ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, এই এটা করে দেবো সেটা করে দেবো, এটা তো এখন এই মুহূর্তে সেই টাইমটা নয়, একটু অপেক্ষা করতে হবে। এইটুকু আমি বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, চাকরিহারারা যাদের 16 সালের সম্মানের চাকরি চাই, তারা এক হয়ে থাকবে। পূর্বের যে ভুলগুলো আপনারা করেছেন বা আমরা করেছি, সেই ভুলগুলো রিপিট হওয়া উচিত না। অনেক কিছু শেখার আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। সঠিক জায়গায় যদি থাকেন, তার ক্ষমতাটা আলাদা। যে যেভাবে রাঙাতে পারে, যার যেভাবে বলার, কেউ বলেছিল আমি কোনো দলের পদাধিকারী হয়ে গেছি, কেউ বলেছিল এ তো বেটা শুধু MLA হওয়ার জন্য এইসব করছে, কেউ বলছে এ তো কারো নাম ভাঙিয়ে চলবে, কেউ বলল ও তো এই দলের টিকিট পেয়ে গেছে। সরকারের SB এবং IB রিপোর্ট আছে, তারা নিশ্চয়ই জানে, মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই সেই তথ্য আছে, সঠিক তথ্য আছে, যে সুমন বিশ্বাসরা যতক্ষণ জ্ঞান আছে, নীতি বিরুদ্ধ, নীতির বাইরে গিয়ে কিছু পাবার জন্য কখনোই লাইনচ্যুত হতে পারে না।
আমরা মানুষের লাইনে আছি, মানুষের পাশে আছি, মানুষের দাবি নিয়ে আছি, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আছি। আগামী দিনেও থাকব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে আমি শেষ করছি। তিনি চাকরিহারাদের প্রতিনিধি শ্বেতা রায়, ভাই ঋষিরাজ, সুমন বিশ্বাসদের সময় দিয়েছেন, আগামী দিনে ডেকে নেবেন এবং রাজ্য বিজেপির সমস্ত নেতৃত্ব, মাননীয় লকেট চ্যাটার্জি, শশী অগ্নিহোত্রী যিনি নেত্রী আছেন, সর্বোপরি রাজ্য বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর শ্রী সুকান্ত মজুমদার, মাননীয় দেবজিৎ সরকার সহ সকল নেতৃত্বকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো। এই কারণ আমি আপনাদের বলছি, এই 26,000-এর এসএসসি 2016 প্যানেলের চাকরিটা ফেরানো, এটা একটা কালেকটিভ গেম, এটা একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আইনসঙ্গতভাবে সম্ভব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে অ্যাডভোকেট জেনারেল বা শিক্ষামন্ত্রী বা বাকি যারা আছেন তাদের সাথে তিনি আলোচনা করবেন। ভিডিওর শেষে দীর্ঘ লড়াই আন্দোলনের যা সংগ্রামের ইতিহাস, আমাদের বয়স কত, 40, বুঝি কত বছর থেকে, ধরুন আধা 20, মানে এখনও তো সেরকম জ্ঞান হয়নি, আমাদের চোখ ফোটেনি, তো 20 বছর ধরে যদি বলেন, বিগত 20 বছর সম্মানীয় শিশির অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীর বাবা, তাকে আমরা 26,000-এর বৈধদের পক্ষ থেকে প্রণাম শিশির জেঠুকে। কারণ তিনি যে জনগণের ওই মাটি থেকে এরকম ঘাস থেকে উঠতে উঠতে আজকের এই অভিজ্ঞতায় পরিপূর্ণ একজন জননেতা এবং বহু জননেতার সৃষ্টিকারী। হ্যাঁ, যেমন আমরা যেরকম শিক্ষক, আমরা ছাত্র তৈরি করি, আমাদের ছাত্ররা কত ব্রিলিয়ান্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তার জন্য কি আমাদের আরে আমি তো ডাক্তার হতে পারলাম না, এরকম তো আমাদের মন কাঁদে না। আমাদের সৃষ্টি করা আমাদের কাজ। তেমনি শিশির অধিকারী মহাশয়, তিনি হচ্ছেন এরকম বহু জননেতার জন্ম দিয়েছেন, বহু জননেতাকে নিজের হাতে তৈরি করেছেন। আজকের আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই লড়াইয়ের স্পৃহা, সেই শিশির অধিকারী মহাশয় তিনি এই 26,000-এর মধ্যে যারা বৈধ আছে তাদের চাকরি ফেরানোর কথা বলেছেন। তিনি আমাদের ব্যথা বুঝেছেন, মর্ম বুঝেছেন। আমরা একেবারে সমর্পিতভাবে তার কাছে আমার প্রণাম। সেজন্যই বলছি, একটা কালেকটিভ গেম, আবেগ নয়, বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা, সঠিক দৃষ্টিভঙ্গি মাধ্যমে এগিয়ে চলুন। আমাদের আন্দোলনের বিভিন্ন কর্মসূচির পরামর্শদাতা মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্যের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট পথে আমরা ধীরে ধীরে এগিয়ে চলব। আমরা সফল হব, আমরাই জিতব, আমরাই গড়ব, এই আশা রাখি। এসএসসি 2016 সাল ফিরবে, ফিরছে, ফিরতে হবে, ফিরবেই। যোগ্যদের, বৈধদের, আনটেন্টেডদের, নট স্পেসিফিক্যালি টেন্টেডদের, যাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি, তাদের চাকরি কোনো দিন যেতে পারে না, এটা কোনো দিন হতে পারে না। প্রয়োজন সরকারের 100% সদিচ্ছা, সেই সদিচ্ছা আছে। কাল কি হবে কালকে বলবো, পরশু কি হবে পরশু বলবো, সময় কথা বলবে। আজকের অতি উৎসাহে কোনো অহেতুক বাক্যবাণে কাউকে খুশি করা, কাউকে আঘাত করা, কাউকে ছোট দেখানো, কাউকে বড় দেখানো আমরা কখনোই করব না। আমরা সঠিক পথে আছি,
নীতির বাইরে গিয়ে, আমি একটা মতুয়া পরিবারের ছেলে, তাহলে আমাদের ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুর বলেছিল, প্রয়োজনে করিও ভিক্ষা, সন্তানদের দিও শিক্ষা। সুতরাং সুশিক্ষা। সুতরাং আমরা কখনোই নীতির বাইরে গিয়ে কোনো কাজ কখনোই করিনি, কখনোই করব না। এখানেই শেষ করছি। সকলকে নমস্কার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতার আমাদের প্রেরণা যোগায়, আমাদের অনুপ্রেরণা যোগায় কবি সুকান্তর দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস। আমাদের প্রেরণা যোগায় অসংখ্য বীর বিপ্লবী, শহীদ ক্ষুদিরাম, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলো আমাদের প্রেরণা যোগায়। সুতরাং সেই বাঙালি সত্যের লড়াইয়েই থাকবে, আর সত্যেরই জিত হবে। সত্যম শিবম সুন্দরম। সবাইকে নমস্কার। 26,000-এর এই যে যোগ্যদের, চাকরিহারাদের আন্দোলনে লাঞ্ছিতদের, নিপীড়িতদের পাশে দাঁড়ানো আপামর বাঙালি মায়েরা, বাবারা, জেঠুরা, জেঠিরা, চাচা, চাচি, খালা, খালু, আমার ভাইয়েরা, বোনেরা, সহপাঠীরা, প্রত্যেককে আমার যথাস্থানে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে আমরণ, জিরো টলারেন্স লড়াইয়ে থাকতে হবে বাঙালিকে। পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তির পথ দেখাতে হবে, এই আশা রেখে চাকরিহারাদের সবাইকে এই অনুরোধ আমি করব, যদি আপনার চাকরি যোগ্য হয়, আপনার ব্যথা আলাদা, আপনারা এক কাট্টা হয়ে থাকুন, ভাগ হবেন না। এই আশা রেখে প্রণাম সবাইকে। নমস্কার।